আচ্ছা, এটা খেয়েছেন? কেউ চেনেন কি এটা? এটি কি কেউ খেয়েছেন? চিনেন এটিকে? কি জিনিস? স্যান্ডউইচ স্যার। স্যান্ডউইচ খেয়েছেন সবাই? স্যার এইসব উপাদান দিয়ে খাইনি, তবে অন্য উপাদান দিয়ে। অন্য উপাদান দিয়ে খেয়েছেন, যাই হোক। এটা মনে হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ, মানে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য। স্যার আমি চিকেন লাভার। ওকে। আচ্ছা, আমাদের এখানে অ্যাসেসমেন্ট প্রসেসটা কে শেয়ার করলো? চৈতি না? জি স্যার। চৈতি। আচ্ছা, এখন আমি হচ্ছে চৈতির কিছু ভালো দিক বলি। সবাই খুবই মনোযোগ দিয়ে আমার কথা খেয়াল করবেন, মানে আমার কথা না, ঠিক কথা এবং আমার কথার যে স্টাইল, যে স্ট্রাকচার, এটি খেয়াল করবেন। আমি শুরু করছি। হ্যাঁ, চৈতিকে ধন্যবাদ। সে এই কয়েকজন পার্টিসিপেন্টসের মধ্যে থেকে সে প্রথমে অ্যাসেসমেন্টের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলি আমাদের সাথে শেয়ার করেছেন। তার বলার স্টাইলটা খুব ভালো ছিল, তার কথা স্পষ্ট ছিল, পরিষ্কার ছিল, খুব ভালোভাবে বোঝা গেছে। চৈতি যে তথ্যগুলো শেয়ার করেছে সেখানে ডেমনস্ট্রেশনের সময় সে সাবজেক্টের নাম সাবজেক্ট বলেছে, যে ডেমনস্ট্রেশন করার সময় আমাদের একটা সাবজেক্ট লাগবে এবং স্পেসিফিকেশন শিট লাগবে। তো আমার মনে হয় সাবজেক্টের ওই জায়গায় জব শিট হবে এবং স্পেসিফিকেশন শিট হবে। এই জব শিট কথাটি সে বলতে পারে নাই বা ভুলে গেছে হয়তো, এই জায়গাটায় তার একটু কারেকশন ছিল। আর বাকি যে প্রসেস, অর্থাৎ সব কিছুই বলা ঠিক ছিল, তবে আমার কাছে মনে হয়েছে সে যদি রিটেন ডেমনস্ট্রেশন ওরাল এটা আলাদা আলাদাভাবে না বলে একবারে যদি বলতো যে আমাদের একটা রিটেন টেস্ট নিতে হবে, তার জন্য কোশ্চেন লাগবে, ডেমনস্ট্রেশন নিতে হবে, তার জন্য জব শিট স্পেসিফিকেশন শিট লাগবে, একটা ওরাল টেস্ট নিতে হবে, তার জন্য আমাদের ওরাল টেস্টের কোশ্চেন এবং ওরাল টেস্টের কোশ্চেন, এই পর্যন্ত আমি শিখিয়েছিলাম। এইভাবে বললে ভালো হতো। তাছাড়া চৈতির পারফরমেন্স বেশ ভালো, গতদিনের সেশন সে বেশ ভালোভাবে নোট করেছে এবং স্টাডি করেছে, সেটা বুঝতে পারছি, এবং সে চেষ্টা করছে, আশা করি ভালো করবে। তাহলে এই যে আমি কথাটা বললাম, আমার কথা শেষ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা শেষ। তাহলে এই যে আমি কথাটা বললাম, প্রথমে কি বলেছি? চৈতির কয়েকটা ভালো দিক বলেছি। কথা শেয়ার করতে হবে, আমার সাথে রিপ্লাই করতে হবে। প্রথমে আমি চৈতির কয়েকটা ভালো দিক বলেছি নাকি? জি স্যার। জি স্যার। এই যে স্যান্ডউইচ, স্যান্ডউইচের উপরে পাউরুটি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, মানুষের প্রশংসা করলে কি ভালো লাগে না? ভালো লাগে। আর আমাদের মুখে যদি নরম বা মোলায়েম খাবার পড়ে তাহলে কি খেতে ভালো লাগে। খেতে ভালো লাগে। আচ্ছা, তাহলে ঠিক সেম ভাবে আমি চৈতির কি করলাম, প্রথমে তার ভালো দিকটা তুলে ধরলাম। ভালো দিকটা তুলে ধরার পরে আমি কি করেছি, চৈতির যেই জায়গাতে ভুল ছিল আমি সেই জায়গাটা তার সামনে তুলে ধরেছি। অর্থাৎ এই যে পাউরুটির পরের অংশ যেটি আছে, ভেজিটেবল বলি, আর যদি সেটা মাংস দিয়ে তৈরি হয় তাহলে সেটা মাংসের যে শক্ত উপাদান বা হাড্ডি যেটা থাকে, তাহলে যে হাড্ডি বা এই ধরনের খাবার খেতে কিন্তু আমাদের একটু কষ্ট হয়, তাই না? জি না স্যার, মজাই লাগবে। সুস্বাদু জিনিস। হ্যাঁ, স্যান্ডউইচের ক্ষেত্রে বলতে হয়। খাবার খেতে মজা লাগে, কিন্তু সেটা সফট খাবারের থেকে
শক্ত খাবার খাওয়া তুলনামূলক কষ্টের। জি স্যার, তবে এখানে হচ্ছে মনে হয় হাড্ডি দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। হ্যাঁ, যদি সেক্ষেত্রে দেওয়া হয় তাহলে স্যার খুব বেশি কষ্ট হবে না। আপনি এখানে স্যার শুধু এক্সাম্পল দিচ্ছে। আমি হচ্ছে হাড্ডি, আপনি শক্ত খাবার সেটা যার মধ্যে দিয়েই খান, সেটা ধরে নেন নরম বার্গার। খাবার নরম খাবার খাওয়ার তুলনায় সেটা একটু হলেও ডিফিকাল্ট, এটা চিন্তা করুন। জি স্যার। ঠিক জি আছে, স্যার। আর এক একজনের ফুড হ্যাবিট তো আলাদা থাকবে, সেটা আলাদা বিষয়। তাহলে আমি প্রথমে কি করলাম, তার ভালো দিকটা তুলে ধরলাম, তারপরে তার চ্যালেঞ্জ যেখানে ছিল, তার যেখানে ভুল ছিল সেটা তুলে ধরলাম। অর্থাৎ এই ভুল বা এই মানে ভুলের কথাগুলো শুনতে মানুষের ভালো লাগে না, খারাপ লাগে। যেরকম ঠিক হ্যাঁ স্যার, আপনার স্যান্ডউইচের কথা ঠিক। আমার মাঝখানের অংশটুকু খাওয়া তুলনামূলক একটু কষ্টের, স্বাদ লাগলেও কষ্টের। এবং তৃতীয় অংশে কি আছে, তৃতীয় অংশে আবার দেখেন একটা পাউরুটি দেওয়া আছে। সেম ভাবে আমি শেষ অংশে এসে কি করছি, চৈতির কিছু ভালো দিক আবার তুলে ধরেছি। সে ভালো নোট করেছে, সে চেষ্টা করেছে বলার, এবং সে পড়াশোনা করেছে। তাহলে এই যে আমি তিনটা স্টেপে চৈতিকে কি দিয়েছি, ফিডব্যাক দিয়েছি। তিনটা স্টেপে চৈতিকে ফিডব্যাক দিয়েছি। প্রথমে আমি তার ভালো দিকটা তুলে ধরলাম, কিছু ভালো কথা বললাম, তার প্রশংসা। মাঝখানে এসে কি করলাম, তার যেখানে যেখানে ভুল ছিল, যেখানে চ্যালেঞ্জ, সেই জায়গাটা তুলে ধরলাম। এবং শেষে এসে তাকে আবার তার ভালো দিক তুলে ধরে তাকে উৎসাহিত করেছি। এই প্রসেসটাই হচ্ছে ফিডব্যাকের প্রসেস। এবং এই ফিডব্যাকটা আমাদের দিতে হয় স্যান্ডউইচ পদ্ধতিতে। ফিডব্যাকটা আমাদের দিতে হবে স্যান্ডউইচ পদ্ধতিতে, এবং এই ফিডব্যাক দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাসেসর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ফিডব্যাক দেওয়ার আরো যে একটা প্রসেস, সেটা হচ্ছে কিস কিস কিক কিস। অর্থাৎ প্রথমে তার ভালো দিকটা তুলে ধরতে হবে, এরপরে কিক, তার যে খারাপ দিক বা চ্যালেঞ্জ যেটা আছে সেটা তুলে ধরতে হবে, তারপরে আবার কিস, তার প্রশংসা করতে হবে। এই যে আপনারা ডট ইয়েট হয়েছেন কেউ অ্যাসেসমেন্ট দিয়ে, বা দ্বিতীয়বার কম্পিটেন্ট হয়েছেন, এমন কেউ আছেন এখানে? আছি স্যার আমি। আছেন কোন অকুপেশনে? আমি বলছি স্যার। কম্পিউটার অপারেশন। সিও। আর একজন কে আছে? এরা কি? স্যার আমি কম্পিউটার অপারেশনে। সিও। আচ্ছা, এই যে আপনি যখন নট ইয়েট হয়েছিলেন, আপনার অ্যাসেসর কি আপনাকে আপনার ভুলটা ধরিয়ে দিয়েছিল, কোথায় ভুল হয়েছে? স্যার ব্যস্ত ছিল স্যার, আমার বেশি পড়তে হবে। স্যার ছিল যত কম পড়ে আসলে হবে না। কি বলেছিল, ইরা কি বলেন? বলছিল যে আপনারা যেহেতু ট্রেনার হবেন, আপনাদের উদ্দেশ্য তাহলে এত কম পড়ে হবে না, মানে ছাড়া যাবে না, আপনাদেরকে আরো পড়তে হবে। এবং কাজ যেগুলো আমাদের প্রত্যেকের মানে একটু বেশি ডিটেইলসে জানতে চাইছে। অনেক সময় নিয়ে রাত 9টা পর্যন্ত আমাদের অ্যাসেসমেন্ট চলছে। তার ফিডব্যাক প্রসেস কি স্যান্ডউইচ ছিল? স্যান্ডউইচ স্যার, এটা স্যান্ডউইচ না, এটা পানির মতো ছিল স্যার। মানে এটাকে পানির মতোই তুলনা করা যায়। আমরা একদম স্বচ্ছ ক্লিয়ার, উনি যেগুলা মানে আমাদেরকে বলছিল ওখানে কোনো আর্গুমেন্ট নেই, উনি আমাদের কোনো প্রশংসাও করে নাই, আমাদেরকে কোনো মানে আমরা আমাদের কাছে পানির মতো মনে হয়েছে, ওটা স্যান্ডউইচের সাথে যায় না স্যার, ওটা ক্রিস্টাল ক্লিয়ার ট্রান্সপারেন্ট মনে হয়েছে। অ্যাডভাইস রং আমার ফিডব্যাক, পড়ানোর আমরা ভালো রং করেছি। ফিডব্যাক। শুভ বলেন। আমারটাও
ব্যাপারটা সেম ছিল। আমাদের অ্যাসেসর হচ্ছে খুব ব্যস্ত ছিল। ওদিন আবহাওয়া খুব খারাপ ছিল। প্রচন্ড বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল। তারা হচ্ছে অ্যাসেসমেন্ট ডেমো যখন হচ্ছিল 2 ঘন্টা, জাস্ট 2 ঘন্টা 5 মিনিট হয়েছে, তখন বিদ্যুৎ চলে গেছিল। এরপর হচ্ছে আমার পিসিতে ই হয় নাই, আপনার ব্যাকআপ কাজ করে নাই। তো আমি হচ্ছে 2টা জব পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। আমি 3টা জবই মোটামুটি টাচ করছি, কিন্তু হচ্ছে আমি একটা করে আর 2টা পুরোপুরি করতে পারি নাই। এর জন্য সে অর্থে ডিসিশন নিয়েছে যে যারা 2 ঘন্টায় 2টা জব করছে তারা হচ্ছে কম্পিটেন্ট হবে। তো এরপরে শেষের দিকে তারা খুবই ব্যস্ত ছিল, চলে যাবে চলে যাবে এই করে আমাদের কোনো স্যার ফিডব্যাকই দেয় নাই। এটা আমার অ্যাসেসমেন্টে স্যার এটা হয়েছিল। তো আমার রিঅ্যাসেসমেন্টে যে ম্যাম আসছিল উনি খুবই ভালো ছিল, খুবই ভালো। সে অনেক ফিডব্যাক দিছে। সে বলে গেছে যে আপনারা একবারে অন্য লেভেল করবেন 3 4, সে অনেক কিছু বলে গেছিল স্যার। কিন্তু প্রথম যে অ্যাসেসর আসছিল আচ্ছা, আমাকে শোনা যায়? আচ্ছা, তো অ্যাকচুয়ালি বিশেষ করে যখন ক্যান্ডিডেট নট ইয়েট হবে বা আপনি নট ইয়েট করতেছেন, নট ইয়েট হলে কি তার মন খারাপ হবে কি না? মন খারাপ হবে, অনেক হবে। এখন তাকে যদি আপনি তার ভুলটা ভালোভাবে বুঝিয়ে না দেন, তাহলে সে যদি কোনো নেতার ছেলে হয় তাহলে তো আপনাকে বেঁধে রাখবে, বেঁধে রাখবে। হুম। তার ফিডব্যাকটা যদি সে ভালোভাবে দিত, তার কাজের একটা মানুষের 100% কাজ খারাপ হয় না, আবার 100% কাজ ভালোও হয় না, বিশেষ করে নট ইয়েটের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সে ভালোভাবে তার ভুলটা তুলে ধরতো, তাহলে মনে হয় পরিস্থিতি অতটা খারাপ হতো না যতটা আপনি বলছেন। এবং এটা একেবারে বাস্তব একটা কথা। এখানে যারা ক্যান্ডিডেট বা ট্রেনার হিসেবে কাজ করেছেন বা অ্যাসেসমেন্টের পরিস্থিতি দেখেছেন, আসলে নট ইয়েট সে কেন মানবে? তাকে তো আপনার বলতে হবে, তাই না, যে এই ভুল, এই জায়গা আপনার কাজটা একটু মিসম্যাচ আছে। তাকে ভালোভাবে এই ফিডব্যাকটা দিতে হবে। এই ফিডব্যাকের এই যে স্যান্ডউইচের ছবিটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? যাই হোক, এটা কোন অকুপেশন? টিডিএম। আচ্ছা, ওকে, তাহলে এই আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ছবি, এই স্যান্ডউইচ মেথড, এটা কিন্তু একেবারে আপনাদের ট্রেনিংয়ের শেষের দিকের অংশ, কিন্তু আজকে আমি শুরুতে কেন নিয়ে আসলাম বলতে পারবেন কেউ? হ্যাঁ, তার মানে আপনি অ্যাসেসর, ইউ আর এ অ্যাসেসর, you will publish result to your candidate and you will not yet your candidate. If you cannot observe the job properly, you cannot give good feedback.
অর্থাৎ আপনার যে ক্যান্ডিডেট, আপনি যদি তার কাজগুলা ভালোভাবে না দেখেন, তাহলে আপনি কি তাকে ফিডব্যাক দিতে পারবেন? তার কাজের ভুলটা ধরা দিতে পারবেন? পারবেন না। তাহলে চৈতি যখন কথা বলেছিল, সবাইকে শুনতে হবে, শুধু চৈতি না, প্রত্যেকেই যখন যে কথাটা বলবে বাকিদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ফিডব্যাক দিতে হবে, সেম প্রসেসে। আর অ্যাসেসমেন্টের দিন আপনারা যখন লেভেল 4 এর অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবেন, এই ফিডব্যাকে অ্যাসেসর সবাইকে ধরবে। কারণ এই ফিডব্যাক যদি সে ভালোভাবে দিতে না পারে, তাহলে সে যখন অ্যাসেসমেন্টে যাবে এনএসডি এর পক্ষ থেকে, এই ফিডব্যাকের কারণে পরিবেশ জটিল হয়ে যায়। এই জন্য আপনি যখন লেভেল 4 এর অ্যাসেসমেন্ট দিবেন, সেদিন যে অ্যাসেসর থাকবে, আপনি ভালোভাবে ফিডব্যাক দেওয়াটা শিখেছেন কিনা, পারেন কিনা, সেটি সে খুব ভালোভাবে খেয়াল করবে। এই জন্য এই ফিডব্যাক দেওয়াটা, এটা আমাদের এখন থেকে প্র্যাকটিস করতে হবে। আর প্রত্যেকটা কাজ আপনি শুরু থেকে বা প্রথম থেকে যত বেশি প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন, আপনার ভুল একেবারে হবে না বললেই চলে। আমি কি সবাইকে ব্যাপারটা বোঝাতে পারলাম? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে অ্যাসেসমেন্টের যে অ্যাক্টিভিটিস, যেটা আমি গতদিন বলেছিলাম, সেটি আর কে একজন শেয়ার করতে চাচ্ছেন বলেন তো? আর কে শেয়ার করতে চাচ্ছেন? শেয়ার করেন অ্যাসেসমেন্টের অ্যাক্টিভিটিস। হ্যাঁ, শিওর। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সানি শেখকে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যখন অ্যাসেসমেন্ট শেষ করে ক্যান্ডিডেটকে রেজাল্ট দেওয়া লাগবে না? রেজাল্ট দিতে হবে। তো রেজাল্টটা আমরা কিভাবে দিই? কার্ডসের মাধ্যমে দিই। কার্ডস, রেজাল্টটা মুখে মুখে বললে হবে না, কার্ডসের মাধ্যমে রেজাল্টটা দিতে হবে। আচ্ছা, তাহলে এই যে অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস বা অ্যাসেসমেন্ট ইভেন্ট, আজকে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করছে কে কে? ইরাকি নাকি? সুরাইয়া আক্তার শিফা করেছে এবং নূরে জান্নাত করেছে। সুরাইয়া আক্তার শিফা এবং নূরে জান্নাত, তারা কম্পিউটার অপারেশন লেভেল 3 কোয়ালিফাই করে এসেছে এবং ইরাকি টিডিএম কোয়ালিফাই করে এসেছে। সকলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন। আমি একটু
নূরে জান্নাতের কাছে জানতে চাচ্ছি, এই যে অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস গত সেশনে যেটা আমি আলোচনা করেছিলাম এবং আজকে যেটা অনেকে রিভিউ করলো, যেহেতু এই তিনজন আজকে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করে এসেছে, এইটার সাথে কতটুকু বাস্তবে মিল আছে তারা ভালো বলতে পারবে নাকি? একেবারে টাটকা অভিজ্ঞতা, এই জন্য নূরে জান্নাত একটু বলবে। কি কি করেছে শুরু থেকে একটু শুনি, সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে। ওকে, থ্যাংক ইউ। আজকের অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস কয়টায় শুরু হয়েছিল আর কয়টায় শেষ হয়েছে সারাদিনের কাজ? মানে শেষ হয়েছে কয়টায়? 9টায় শুরু হয়ে শেষ হয়েছে কয়টায়? 9টা থেকে 5:30। তার মানে 8.5 ঘন্টা অ্যাসেসমেন্ট কার্যক্রম চলেছে। এই যে 8.5 ঘন্টা অ্যাসেসমেন্ট কার্যক্রম চললো, এই যেদিন আপনাদের লেভেল 4-এর অ্যাসেসমেন্ট থাকবে, এই সেম একটা অ্যাসেসমেন্ট সবাইকে নিয়ে দেখাতে হবে, একদম A to Z। কিন্তু আজকের অ্যাসেসমেন্ট 8.5 ঘন্টা চলেছে, আপনাকে পুরো অ্যাসেসমেন্টের কার্যক্রম 30 মিনিটে করতে হবে। তাহলে কি 1 ঘন্টা রিটেন টেস্টে নিলে হবে? 3 ঘন্টা ডেমো নিলে হবে? কথা বলি আমরা একটু, হবে না। তাহলে অবশ্যই কি রিটেন টেস্টের জন্য আমার সময় একেবারে কমিয়ে আনতে হবে, ডেমোর জন্য সময় কমিয়ে আনতে হবে। আবার এই আধা ঘন্টার মধ্যে আপনার নাম পরিচয়ও বলতে হবে, বোর্ডে লিখতে হবে, তাকে কার্ডস দিতে হবে, ফিডব্যাক দিতে হবে। অর্থাৎ অ্যাসেসর যে কাজগুলো অ্যাসেসমেন্টের দিন করে, যেমন আজকে আমরা শুনলাম একজন ক্যান্ডিডেটের কাছ থেকে, এই সেম কাজটাই আপনাকে লেভেল 4-এর অ্যাসেসমেন্টের দিন করে দেখাতে হবে, কিন্তু সময় থাকবে মাত্র আধা ঘন্টা। তাহলে সিবিএ বা সিবিটিএ লেভেল 4-এর অ্যাসেসমেন্টের দিন কি করতে হবে, এই জায়গাটা আমরা একটু বুঝতে পারলাম কিনা? বাকিরা কথা বলেন। আচ্ছা, রিটেন টেস্ট যদি 5 মিনিট নেন, ডেমনস্ট্রেশন যদি 5 মিনিট নেন, ওরাল কোশ্চেন আপনার, হ্যাঁ আপনার অ্যাক্টিভিটিসটা রিয়েল হবে, কিন্তু প্রেজেন্টেশন করার জন্য ছোট করে নিয়ে আসতে হবে, সব কিছু কমিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ বলেন।
গুড, খুবই সুন্দর একটা প্রশ্ন। এই যে মনে করেন স্বাধীন, স্বাধীন যখন লেভেল 4 এর অ্যাসেসমেন্টের ক্যান্ডিডেট হিসেবে স্বাধীন কি করবে? একটা অ্যাসেসমেন্ট নিয়ে দেখাবে 30 মিনিটে। সবাই কি একমত? আচ্ছা, স্বাধীন যখন অ্যাসেসর, তাহলে স্বাধীনের তো ক্যান্ডিডেট লাগবে, লাগবে না? এই আপনাদের মধ্যে থেকে একজন ক্যান্ডিডেট হয়ে যাবে তখন। সে মনে করেন স্বাধীনের ক্যান্ডিডেট হলো শুভ, তাহলে স্বাধীন সামনে দাঁড়িয়ে অ্যাসেসর হিসাবে সে অ্যাক্টিভিটিসগুলো করবে, অ্যাসেসরের মতো করে সব কিছু অভিনয় করবে, আর শুভ থাকবে ক্যান্ডিডেট। ঠিক শুভ যখন অ্যাসেসর হিসেবে সামনে চলে আসবে, শুভ অ্যাসেসর হিসেবে তার নিজের নাম, পরিচয়, অ্যাসেসমেন্টের প্রসেস সব কিছু বর্ণনা করবে। স্বাধীন তখন স্টুডেন্ট হয়ে যাবে, ক্যান্ডিডেট হয়ে যাবে। রাইট, ডেফিনেটলি। তাহলে গতদিন আমি যে সকল অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিজের কথা বলেছিলাম, গতদিন যে অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিজের কথা বলেছিলাম, আজকে অনেকে রিপিট করছে। এই যে সেলফ অ্যাসেসমেন্ট, রিটেন কোশ্চেন, জব শিট, স্পেসিফিকেশন শিট, অবজারভেশন শিট, তারপরে হচ্ছে ওরাল শিট, কার্ডস কপি, এই সব কিছু আপনাদেরকে তৈরি করতে হবে। এই সব কিছু তৈরি করা শেখাটাই হচ্ছে লেভেল 4 এর ট্রেনিং। বিষয়টা কি এখন পরিষ্কার হচ্ছে? পরিষ্কার হচ্ছে। আচ্ছা, এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যতটুকু আলোচনা করলাম? শিওর। হুম হুম হুম। সব মোবাইলের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ। এখন কোশ্চেন কোথায় পাবেন? রাইট, কোশ্চেন কোথায় পাবেন, তাই তো? হ্যাঁ, সেটাই তো আমরা শিখবো, যে কিভাবে কোশ্চেন করতে হবে। ঠিক আছে, সেটাই তো আমরা শিখবো, কোশ্চেন আপনি কোথায় পাবেন। তাহলে অ্যাসেসমেন্টের দিনে আপনার দায়িত্ব, অর্থাৎ অ্যাসেসর হিসেবে আপনার দায়িত্ব, এবং অ্যাসেসমেন্টের দিন পরিবেশটা কেমন হবে সেটা কি সবার কাছে এখন ক্লিয়ার? এই অ্যাসেসমেন্টের দিনে কি হবে, বা অ্যাসেসমেন্টের দিনে আপনাকে কি করতে হবে, এই জায়গাটা ক্লিয়ার হওয়া মানেই এই ট্রেনিংয়ের 30% শেষ। সিবিটিএ ট্রেনিংয়ের 30% কমপ্লিট। কারণ পরশুদিন একটা প্রোগ্রাম, সেখানে গিয়ে আপনি আবৃত্তি করবেন, না গল্প বলবেন, না উপস্থিত বক্তৃতা, নাকি নৃত্য, নাকি নাচ, কোনটা করতে হবে সেটা যদি আগে থেকে বোঝা যায়, তাহলে প্রিপারেশন নেওয়াটা কি অনেক ভালো হয়, নাকি? প্রিপারেশনটা ভালো মতো নেওয়া যাবে। এই জন্যই এই অ্যাসেসমেন্টের দিনের অ্যাক্টিভিটিস লেভেল 4 এর আপনাকে কি করতে হবে এইটা বোঝা মানেই 30% কাজ শেষ। আশা করি সকলেই কম বেশি বুঝতে পেরেছেন। এই বিষয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা, এটা নিয়ে পরে আবার আলোচনা হবে, তখন আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আমরা কিন্তু আজকে নতুন কিছুই আগাতে পারলাম না, তারপরে 1 ঘন্টা প্রায় শেষ হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আর একটা লিঙ্ক দেওয়া হবে। আচ্ছা, গতদিন যে কাজ দিয়েছিলাম, কাজটা জমা দিয়েছে সাজিদ, সানিন, ইমন, সানি শেখ, শুভ, ভবেশ, চৈতি। 1 2 3 4 5 6 জন জমা দিয়েছেন, বাকিরা জমা দেননি। আরেকটা বিষয়, যারা হচ্ছে
এই স্ক্রিনশট নিয়ে এআইতে করেছেন, এআইতে করে দিলে সেটা আমি অ্যাকসেপ্ট করব না। আপনাকে হাতে লেখা ডকুমেন্টস দিতে হবে আমাকে, কারণ অ্যাসেসমেন্টের দিন হাতে লিখতে হবে। অনেকের হাতে লেখার অভ্যাস, মানে অনেকদিন দেখাচ্ছে পড়াশোনার বাইরে আছে, লেখার স্পিডটা কম বা লেখার প্র্যাকটিসটা কম, তাদের জন্য ঝামেলা হয়ে যায়। আর একটা নোট ওকে করে রাখেন, সেটা আপনার কাজে লাগবে, কিন্তু আমি হাতে লেখা নোট চাচ্ছি, হাতে লেখা, কাগজ কলমে লেখা। কাগজ কলমে লিখলে সেটা মনে থাকে ভালো, এবং অ্যাসেসমেন্টের দিন আপনার হাতেই লিখতে হবে, এই জন্য হাতে লেখা আমাদের প্র্যাকটিস করতে হবে। বুঝা গেছে? ও আচ্ছা, তাহলে সরি, মিস হয়ে গেছে মনে হয়। সাদিয়া 7 জনেরটা পেয়েছি, ওকে ফাইন। আমি একটু জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে কি ফিচার অফ কম্পিটেন্সি, কি ফিচার অফ কম্পিটেন্সি কে বলবেন? না আপনি না, আরেকজন। আপনি না, আরেকজন। হ্যাঁ ভবেশ স্যার বলেন। ওকে থ্যাংক ইউ। আমি যাচ্ছি একটু, সুরাইয়া আক্তার শিফা মনে হয় বলতে চেয়েছিল না? শিফা, আচ্ছা আরেকজনকে বলতে চাইলো। হ্যাঁ বলো। ওকে গুড। আমরা হচ্ছে এই কয়টা জিনিস একটু ইংলিশে মুখস্থ করার চেষ্টা করব। সুন্দর হয়েছে। তাহলে আজকে আমরা আর একটু সামনে আগাই। তারপরেও আমি গত সেশনটা একটু রিভিউ করে নিচ্ছি, অনেকে হয়তো মিস করে থাকতে পারে, সেই জন্য। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে গতদিন হচ্ছে আমরা আলোচনা করেছিলাম কম্পিটেন্সি কি। কম্পিটেন্সি বলতে কি বোঝায়? নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এই তিনটাকে একত্রে যখন ফাংশন করে এবং তাদের কার্যকারিতা ফুলফিল করে, তখন সেটাকে আমরা কম্পিটেন্সি বলতে পারি। কম্পিটেন্সির সংজ্ঞা দেখিয়েছিলাম 2টা। তারপরে কম্পিটেন্সি টাইপ বা প্যারামিটার দেখিয়েছিলাম 3টা: অ্যাটিটিউড, স্কিল, নলেজ। অ্যাটিটিউড কোনটা সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম। প্যাটার্ন অফ অ্যাকশন, অর্থাৎ সে কোন স্টাইলে কিভাবে কাজ করতেছে, সেটা হচ্ছে তার অ্যাটিটিউড। স্কিলটা হচ্ছে তার কোনো একটা কাজ করার দক্ষতা, কোনো একটা বিষয় শেষ করতে পারে, এটা হচ্ছে স্কিল। আর নলেজ বলেছিলাম কি, কোনো একটা কাজ করার জন্য যে ধরনের জ্ঞান তার দরকার, সেটা হচ্ছে নলেজ। যেমন কেউ যদি দেখাচ্ছে একটা কি লাগাবে, দেখাচ্ছে একটা লাইট সেট করবে বাড়িতে বা ফ্যানে, এখন কোনটা স্ক্রু ড্রাইভার আর কোনটা টেস্টার, এটা যদি সে না চেনে বা নাম বলতে না পারে, তাহলে হবে না, তাকে এটা নাম বলতে পারতে হবে।
যে কোনটা স্ক্রুড্রাইভার, কোনটা টেস্টার, কোনটা প্লায়ার্স, এটা তাকে বলতে পারতাম। এটা হচ্ছে নলেজ। তারপরে আমরা কি ফিচার্স অফ কম্পিটেন্সি দেখেছিলাম চারটি। বিং এবল টু ডু দ্য জব, কোনো একটা কাজ করতে পারা। নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, আপনাকে জানতে হবে যে আমি কাজটা কেন করতেছি, কিভাবে করতেছি। নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, যদি কাজে আমার কোনো বিচ্যুতি ঘটে বা অসুবিধার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আমি কিভাবে সমাধান করব বা আমি কি পদক্ষেপ নেব সেটি জানতে হবে। 4 নম্বরে আসছে হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি, অর্থাৎ কাজটা নিরাপদভাবে শেষ করার মতো, মানে কাজটা নিরাপদে শেষ করতে পারতে হবে। নিরাপদে কাজটা শেষ করার জন্য যা করা দরকার সেটা করতে হবে। এটি নিয়ে কথা বলেছিলাম। তাহলে আমরা আজকে এখান থেকে একটু শুরু করি। তাহলে এই যে অ্যাটিটিউড, স্কিল এবং নলেজ, এই তিনটা সম্পর্কে আমরা জেনেছি। এখন আমার অ্যাটিটিউডের মাত্রা কতটুকু হবে বা আমি কখন বুঝবো আমার অ্যাটিটিউড সঠিক আছে। আবার আমি যদি প্রশ্ন করি আমার স্কিল সঠিক আছে কিনা, এটা আমি কিভাবে বুঝবো। আমার নলেজ সঠিক আছে কিনা বা যতটুকু নলেজ দরকার ততটুকু আছে কিনা, এটা আমি কিভাবে বুঝবো। বলতে পারবো আমরা কেউ? কিভাবে বুঝবো এটা আমার সঠিক আছে কিনা, এই তিনটা বিষয়। এটা সঠিক আছে কিনা বোঝার জন্য সিএস সিএস এর সাথে আমি কম্পেয়ার করব, সিএস এর সাথে আমি মেলাবো। মিলাইলে আমি বুঝতে পারবো আমার অ্যাটিটিউড, স্কিল এবং নলেজ ঠিক আছে কিনা। সিএস এ যে কাজের জন্য যতটুকু অ্যাটিটিউড, স্কিল, নলেজ এর কথা বলা আছে ততটুকু যদি আমি কমপ্লিট করতে পারি, ফুলফিল করতে পারি, তাহলে আমি ধরে নেব যে আমার অ্যাটিটিউড, স্কিল, নলেজ ঠিক আছে। আর অ্যাটিটিউড, নলেজ, স্কিল যদি ঠিক থাকে তাহলে আমরা তাকে কম্পিটেন্ট করব না নট ইয়েট করব? কম্পিটেন্ট হবে, কারণ আমরা এর আগে কি দেখে এসেছি। কম্পিটেন্ট বলতে কি বোঝায়? এই যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড যখন ঠিক থাকছে, হ্যাঁ কম্পিটেন্ট। যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড এটা যদি তার ফুলফিল করে, হ্যাঁ কম্পিটেন্ট, রাইট। এরপরে আসছে আমাদের ডাইমেনশন অফ কম্পিটেন্সি। ডাইমেনশন অফ কম্পিটেন্সি, কম্পিটেন্সির ডাইমেনশন আছে চারটি, ভেরি ইম্পর্টেন্ট। এই যে গতদিন এবং আজকে যে বিষয়ে আলোচনা করলাম এখান থেকে কোশ্চেন থাকবে অ্যাসেসমেন্টের দিনে। আর এই জায়গাগুলো যার নলেজ বা এই জায়গাগুলোর সম্পর্কে যার ভালো ধারণা না থাকবে সে কম্পিটেন্ট হবে না লেভেল 4। সুতরাং এই জন্য এই জায়গাগুলো ভালো মতো বুঝে নিতে হবে, না বুঝলে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা আজকে দেখব ডাইমেনশন অফ কম্পিটেন্সি। আচ্ছা, আমার লিঙ্কের মেয়াদ কতক্ষণ আছে? 2-1 মিনিট থাকলে আমাকে জানাতে হবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না। 3 মিনিট আছে, তাহলে আমি নতুন একটা লিঙ্ক দিয়ে শুরু করি। আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি, সবাই জয়েন করেন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বাংলাতে মাত্রা টাত্রা কোনো কিছু বলবো না, একেবারে ডিরেক্ট ডাইমেনশন অফ কম্পিটেন্সি। ডাইমেনশন, ঠিক আছে? এটা বোঝার জন্য আমরা মাত্রা বা একক হিসেবে ধরতে পারি, কিন্তু আমরা সবসময় উচ্চারণ করব ডাইমেনশন অফ কম্পিটেন্সি।
হ্যাঁ, তারপরে কি বলবেন? আমির স্যার, আমির স্যার শুনতে পাচ্ছেন? ভবেশ স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার বলেন, চারটা ডাইমেনশন কি কি? Good. এরা কি? হুম, হ্যাঁ, এরা কি বলেন, চারটে ডাইমেনশন বলে যান। বলেন বলেন, আগে আগে বলেন, আগে হচ্ছে বলেন ডাইমেনশন অফ কম্পিটেন্সি, বলে তারপরে বলেন। হ্যাঁ, কন হ্যাঁ কন হুম, গুড, থ্যাংক ইউ। নূরে জান্নাত। হুম, সাদিয়া। সাদিয়া কি বলেছে? হ্যাঁ বলেন। শুভ সমাদ্দার। শিফা। স্বাধীন। আপনি বলেছেন? বলেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই কি বলেছেন। আশা করি চারটা বিষয় সবার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ বলেন স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে এই চারটি বিষয়ের ব্যাখ্যা আমাদেরকে এবার বুঝতে হবে, এবং এই চারটে বিষয় ডিরেক্ট অ্যাসেসমেন্টে আসতে পারে রিটেনে, অথবা চারটে বিষয়ের যে কোনো একটা বিষয়ের ব্যাখ্যা আসতে পারে। যে আসতে পারে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল বলতে কি বোঝাই, বা আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস আসতে পারে, অথবা একটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের এক্সাম্পল দিল প্রশ্নের ভিতরে। ডিরেক্ট টাস্ক ম্যানেজমেন্ট স্কিল যে প্রশ্ন না করে টাস্ক ম্যানেজমেন্টের ডিরেক্ট উদাহরণ দিয়ে দিল। উদাহরণ দিয়ে আপনাকে প্রশ্ন করলো নিচে এ বি সি ডি, এ বি সি ডিতে চারটা দিয়ে দিল, কোনটা সঠিক উত্তর, এভাবে আসতে পারে। এই জন্য এই চারটে বিষয়ের এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, এটা আমাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ, সেটি আমরা এখন দেখব। টাস্ক স্কিল। টাস্ক স্কিল হচ্ছে যে কোনো একটা কাজ করতে পারার দক্ষতা, যে কোনো একটি কাজ করতে পারার দক্ষতা। যেমন আপনার জব যদি হয়, কি বলবো, আলু ভর্তা করা, আপনার জব হচ্ছে আলু ভর্তা করা। এখন আলু ভর্তা করতে গেলে আমাদের কতগুলা ধাপ অতিক্রম করতে হয় সাধারণত, কেউ একজন বলেন তো?
হুম। হ্যাঁ, আলু সেদ্ধ করতে হবে, সেটা সে বলতে ভুলে গেছে আর কি, সমস্যা নেই। তাহলে এই যে আলু পরিষ্কার করা, ওয়াশ করা, আলুর খোসা ছাড়ানো, আলু সেদ্ধ করা, তারপরে আলুটা আমার কি করা, ব্লেন্ড করা, তারপরে পেঁয়াজ, মরিচ, তেল, লবণ এগুলো একসাথে মিক্সড করা, এই যে কাজ। এখন আপনি একটা কাজ করতে পারেন, কি কাজ? যে আপনি আলু সেদ্ধ করতে পারেন। এই সেদ্ধ করাটাই হচ্ছে একটা একটা কাজ, টাস্ক স্কিল। ঠিক আছে? তাহলে আপনি আলু সেদ্ধ করতে পারেন, মানে এতগুলা কাজের মধ্যে একটা করতে পারেন, সেটা হচ্ছে টাস্ক স্কিল। তারপরে আসছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, একই সাথে একাধিক কাজ করার দক্ষতা। যেমন আপনি কি করছেন, ওদিকে আপনার পাত্রে গরম পানির মধ্যে আলু দিয়ে দিয়েছেন, আলুটা সেদ্ধ হচ্ছে, আপনি চুলার পাশে দাঁড়ায় দেখতেছেন যেন পানিটা আবার উতলে পড়ে না যায়, অথবা চুলার আগুন যেন কম বেশি হয়ে নিভে না যায়, এটা আপনি দেখতেছেন। পাশাপাশি কি করতেছেন, একই সাথে আপনি পেঁয়াজ মরিচ কাটতেছেন। এট এ টাইম কিন্তু আপনি দুই দিকে কাজ করতেছেন, আলু সেদ্ধও করতেছেন, আবার পেঁয়াজ মরিচও কাটতেছেন। এই যে একই সাথে একাধিক কাজ করার দক্ষতা, এটাই হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। তারপরে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা হচ্ছে, মনে করেন আপনি যে নাইফ, ছুরি, চাকু দিয়ে মনে করেন আপনি পেঁয়াজ বা মরিচ কাটতেছেন, কাটতে কাটতে আপনার চাকুটা ভেঙে গেল, নাইফটা ভেঙে গেল, তাহলে কি আলু ভর্তা বন্ধ? পেঁয়াজ কাটা বন্ধ? বন্ধ করা যাবে না। আপনাকে অবশ্যই বিকল্প একটা উপায়ে কাজটা সমাধান করতে হবে। সেটা কি হতে পারে? আপনি দেখা যাচ্ছে বটি দিয়ে আপনি পেঁয়াজ মরিচটা কেটে নিলেন, তাহলে আপনার ছুরি নষ্ট হয়ে গেছে, চাকুটা নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, কিন্তু আপনার কাজ বন্ধ হচ্ছে না। আপনি অন্য কোনো উপায়ে কি করলেন, পেঁয়াজ মরিচ কাটাটা শেষ করলেন। কারণ পেঁয়াজ মরিচ ছাড়া তো আলু ভর্তা স্বাদ হবে না, সেটা খাওয়ার উপযোগী হবে না। এরপরে কি আসছে, জব রোল এনভায়রনমেন্ট স্কিল। এখন মনে করেন এই আলু ভর্তাটা আপনি আপনার ফ্যামিলির জন্য না করে একটা হোটেলের জন্য করতেছেন। এখন হোটেলের জন্য আলু ভর্তা তো অল্প হবে না, অনেক হবে। এখন সেই ক্ষেত্রে আপনি মনে করেন একজনকে পেঁয়াজ কাটার দায়িত্ব দিয়েছেন, আপনি হচ্ছে মরিচ কাটার দায়িত্ব নিয়েছেন, একজন হচ্ছে আলু কি করতেছে, খোসা ছাড়াচ্ছে, একজন সেদ্ধ করতেছে। এই যে একটা টিম ওয়ার্ক, সবার সাথে মিলে কাজটা করতে পারা, কারোর সাথে কোনো মনোমালিন্য হচ্ছে না, সঠিক টাইমে সবার সাথে মিলে কাজটা শেষ করতে পারা, এটাই হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল। অর্থাৎ এনভায়রনমেন্ট বলতে কি বুঝি আমরা, পরিবেশ, অর্থাৎ কাজের যে পরিবেশ, কাজের পরিবেশে আপনার যে রোল আছে, আপনার যে ভূমিকা আছে, সেটা করতে পারা। জবের ওখানে আপনার যে রোল আছে, ভূমিকা আছে, সেটা করতে পারা। ভূমিকাটা কি, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সাপোজ মনে করেন আপনাকে কি মনে করেন পেঁয়াজ কাটার দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে পেঁয়াজ কাটার দায়িত্বটা আপনাকে করতে হবে, পাশাপাশি আপনার আশেপাশে যারা মরিচ কাটতেছে, আলু সেদ্ধ করতেছে, তাদের সাথে আপনার ভালো একটা কমিউনিকেশন স্কিল থাকতে হবে, যেন তাদের সাথে আপনি মিলেমিশে কাজ করতে পারেন। আবার কাজের ধারাবাহিকতা যেন একই সাথে শেষ হয়। দেখা যাচ্ছে আপনার পেঁয়াজ কাটতে কি হয়েছে, আধা ঘন্টা দেরি হয়ে গেল, এখন আধা ঘন্টা দেরি করলে কি হবে, আলু ভর্তা কি সঠিক টাইমে পাবে কাস্টমার? পাবে না। তাহলে এই চারটে বিষয় আমরা কি বুঝতে পারলাম, নাকি আবার বলবো? কারো যদি সমস্যা থাকে আবার বলি, এই চারটে বিষয় অ্যাসেসমেন্টে প্রশ্ন করবে।
হ্যাঁ, এইভাবেই। প্রশ্ন না, ভিন্ন ভিন্ন অকুপেশনের ক্ষেত্রে কোনো ভিন্ন ভিন্ন ধরনের হবে না এখানে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি এখানে কেউ আছে কম্পিউটার, কেউ আছে গ্রাফিক্স, কেউ আছে টিডিএম, কেউ আছে ইলেকট্রিক্যাল, কেউ আছে ড্রাইভিং। আমি কিন্তু নির্দিষ্ট কোনো অকুপেশনের জন্য পড়াচ্ছি না। আমি হচ্ছে কিভাবে আপনি অ্যাসেসমেন্ট নেবেন, সেটা যে অকুপেশনেই হোক সেটা পড়াচ্ছি। আমি আপনাকে অ্যাসেসমেন্ট নেওয়ার শেখাচ্ছি। এখন আপনি মোবাইল ফোনের অ্যাসেসমেন্ট নেবেন না সুইং মেশিনের অ্যাসেসমেন্ট নেবেন, সেটা হচ্ছে আপনার যে বিষয়ে দক্ষতা আছে আপনি সেটার অ্যাসেসমেন্ট নেবেন। কিন্তু কিভাবে অ্যাসেসমেন্ট নেবেন সেটাই হচ্ছে লেভেল 4 এর ট্রেনিং, সেটাই হচ্ছে সিবিটিএ। আমার কথা বুঝতে পারেননি মনে হয় নাকি? হ্যাঁ। হুম। ফোন সার্ভিসিং, হ্যাঁ। হুম। হ্যাঁ, ইউনিভার্সাল, হ্যাঁ, সবার জন্য সেম, সবার জন্যই সেম। হ্যাঁ। না 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 না, রাইট রাইট। হ্যাঁ, আপনার ট্রেড, আপনার যেই অকুপেশনে স্কিল করা সেই বিষয়ে মনে করেন আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার মোবাইল ফোন, প্রশ্ন করতে পারে বা আপনাকে উদাহরণ দিতে হতে পারে নিজের থেকে যে আপনি আপনার অকুপেশনের কিভাবে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট করবেন, একটা উদাহরণ দেন। কারণ এমন হতে পারে যে দেখা যাচ্ছে আপনার যে কম্পিউটারের, সরি, মোবাইলের যে বিভিন্ন কম্পোনেন্টগুলো পরিমাপ করতে হয় মাল্টিমিটার দিয়ে, এখন মাল্টিমিটার নষ্ট হয়ে গেছে, আপনি কিভাবে টেস্ট করবেন কোনটা সঠিক আছে বা কোনটা আবার নষ্ট হয়ে গেছে? তখন আপনাকে বিকল্প উপায় তাকে বলতে হবে। ঠিক আছে, এরকম দেখা যাচ্ছে কম্পিউটারে প্রায় একটা কোশ্চেন করে যে আপনি টাইপ করতেছেন, টাইপ করতে করতে আপনার কিবোর্ড নষ্ট হয়ে গেছে, কিবোর্ড আর কাজ করতেছে না, কিন্তু আপনাকে টাইপ শেষ করে আসতে হবে, তখন কিভাবে করবেন? অন স্ক্রিন কিবোর্ড, এই তো মানে কন্টিজেন্সি বিষয়টা হচ্ছে প্রত্যেকটা অকুপেশনের জন্যই কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল তার থাকতে হবে। এবং যে যে অকুপেশনে দক্ষ সে সেটা জানে, সে সেটা বুঝে। যেমন দেখা যাচ্ছে আপনার বাসায় কি হয়েছে, গ্যাসের চুলা নষ্ট হয়ে গেছে এবং বিকল্প কোনো রান্নার উপায়ও নাই, কোনো রাইস কুকারও নাই, একমাত্র গ্যাসের চুলা নষ্ট হয়ে গেছে, তাহলে কি আপনি না খেয়ে থাকবেন? থাকবেন না। আপনি পাশে হোটেলে যাই খেয়ে আসবেন, কিছুই নাই, গ্যাসের চুলা বাদে আর কিছুই নাই, রাইস কুকারও নাই, কোনো চুলা নাই, কোনো কিছুই নাই। এইটাই হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। আপনার তখন কাজটা হচ্ছে কি জীবন বাঁচানো কাজ, ক্ষুধা নিবারণ করা কাজ। সেটার জন্য আপনি হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে খাবেন বা হোটেলে গিয়ে খাবেন। এটাই হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। তাহলে এই চারটে বিষয় আমরা ক্লিয়ার হতে পারলাম কিনা? আচ্ছা, তাহলে এই যে আমাদের আমরা অ্যাটিটিউড, সরি, কি দেখলাম, কম্পিটেন্সি কাকে বলে সেটা দেখলাম, কম্পিটেন্সির ফিচার্সগুলো দেখলাম, কম্পিটেন্সির ডাইমেনশন দেখলাম, আর হচ্ছে কি দেখলাম, কম্পিটেন্সির টাইপ বা প্যারামিটার দেখলাম। কম্পিটেন্সির টাইপ বা প্যারামিটার কয়টি? তিনটি: অ্যাটিটিউড, স্কিল, নলেজ। আর কম্পিটেন্সির ফিচার্স কয়টি? ফিচার্স চারটি। কম্পিটেন্সির ডাইমেনশন
কয়টি? টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, আর একটা কি? জব রোল এনভায়রনমেন্ট স্কিল। তাহলে এই ফিচার্স বানান কি হবে? FETUR, ফিচার্স। Features of competency are dimension of competency। এই ফিচার্স অফ কম্পিটেন্সি এবং ডাইমেনশন অফ কম্পিটেন্সি এটার মধ্যে একটা মিল আছে। টাস্ক স্কিলের সাথে আমাদের মিল হচ্ছে বিং এবল টু ডু a job। being able to do a job। টাস্ক স্কিল মানে কি? একটা কাজ করতে পারা। আর being able to do a job মানে কি? একটা কাজ করতে পারা। আচ্ছা, 2 নাম্বার ফিচার্স কোনটা ছিল? knowing why and how আমরা যদি একটু কালার চেঞ্জ করে নিই একটু ভালো হয়। তাহলে knowing why and things are done, এটা হচ্ছে আমাকে জানতে হবে যে আমি কাজটা কেন করতেছি এবং কিভাবে করতেছি। আমি যখন একসাথে একাধিক কাজ মেনটেন করব, ম্যানেজমেন্ট, একটা কাজ কি ম্যানেজ করা যায়? না একাধিক কাজ হলে আমরা সেটাকে ম্যানেজ করি? না, একটা কাজ আমাকে ম্যানেজ করা লাগে না। আমাকে একাধিক কাজ যখন হয় তখন ম্যানেজমেন্টের বিষয়টা আসে। কোনো একটা বিষয় ম্যানেজমেন্টের ইস্যু যখন চলে আসবে সেখানে একটা বিষয় আর থাকে না, অনেকগুলো থাকে, সেগুলোকে সমন্বয় করতে হয়। তাহলে এই নোয়িং হোয়াই অ্যান্ড হাউ থিংস আর ডান, তাহলে আমাকে যদি অ্যাট এ টাইম একাধিক কাজ করতে হয় তাহলে আমাকে জানতে হবে কোন কাজটা কেন করতেছি, কিভাবে করতেছি, কোন কাজটা কেন করতেছি এবং কিভাবে করতেছি। যেরকম উদাহরণ দিয়ে যদি আমি বলি,
যেমন আমি আলু ভর্তা করার সময় যদি আলু সেদ্ধ করি, পেঁয়াজ মরিচ একসাথে কাটাকাটি করি, সাথে যদি আবার আমার মা ডাকতেছে তার সাথেও কথা বলি, তাহলে আমারে বুঝতে হবে যে আমারে কি এখন মনোযোগ দিয়ে পেঁয়াজ কাটা গুরুত্বপূর্ণ, নাকি মায়ের ডাকের উত্তর দেওয়াটা গুরুত্বপূর্ণ, কোনটা আগে করব কোনটা পরে করব, নাকি ওপাশ থেকে একজন ডাকতেছে, ডাকতে গিয়ে আমার হাত কেটে গেল, তাহলে হবে? এই কমপ্লেক্স হয়ে যাচ্ছে এবার নাকি, একটু সবাই চুপ হয়ে গেছে। তাহলে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল আমার কি ছিল? অ্যাট এ টাইম দুইটা কাজ করতে পারা, একই সাথে একাধিক কাজ করার দক্ষতা, এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। তাহলে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের সাথে আসছে আমার নোয়িং হোয়াই অ্যান্ড থিংস আর ডান। আমাকে বুঝতে হবে আমি কোন কাজটা আগে করব পরে করব, কোনটা কেন করতেছি, এটা করলে কি হবে না করলে কি হবে। তারপরে আসছে আমার কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, অর্থাৎ আমার ফিচার্স অফ কম্পিটেন্সি 3 নম্বর, এটা কি ছিল? go wrong, knowing what to do if things go wrong, অর্থাৎ কাজ করতে করতে আমার যদি কাজ অসুবিধা হয়, কোনো একটা টুলস নষ্ট হয়ে গেল, কোনো কিছু ভেঙে গেল, তাহলে আমাকে জানতে হবে যে আমি কাজটা কিভাবে করব। এই যে থিংস গো রং, এই রং মানে ভুল হওয়া না, এই রং মানে ভুল হওয়া না। আমার কাজে দেখা যাচ্ছে ভুল করলে তো আমি ভুল করেই ফেললাম, সেটা আমার স্কিলের ঘাটতি। কাজে যদি আমার ভুল হয়ে যায়, দেখা যাচ্ছে আলু সেদ্ধ করতে গিয়ে আমি দেখা যাচ্ছে বেগুন সেদ্ধ করে ফেলেছি, তাহলে সেটা তো আমার নলেজ বা স্কিলের ঘাটতি, কারণ আমি আলু আর বেগুন চিনি না। বোঝা গেছে? কিন্তু আলু সেদ্ধ করতে গিয়ে যদি দেখা যাচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছে, আমার গ্যাস শেষ হয়ে গেছে, তখন কি করব? আমি রাইস কুকারে পানি গরম করে সেটা সেদ্ধ করতে পারি, অথবা আমার যে ওই যে হিটার যেটা আছে, হিটার যে জগ পাওয়া যায় পানি গরম করা, ওইটাতে পানি গরম করে আমি আলু সেদ্ধ করতে পারি। এটা হচ্ছে আমার জন্য কাজটা থেমে না যায়, আমাকে বিকল্প উপায়ে কাজটা সমাধান করতে পারে। এটা কি বোঝা গেল? কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, এটার সাথে আমার ফিচার অফ কম্পিটেন্সির যেটা মিলে যায় সেটা হচ্ছে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং। এরপরে আসছে কি? জব রোল এনভায়রনমেন্ট। আমার 4 নম্বর ফিচার্স কি ছিল? knowing the right approach to do a job properly and safely, অর্থাৎ আমাকে সঠিক উপায় জানতে হবে, কাজটা করার সঠিক উপায় জানতে হবে। তাহলে আমি দেখাচ্ছে একসাথে 4 জন 5 জন একটা অফিসে কাজ করতেছি, এখন আমি যদি সঠিক কমিউনিকেশন তাদের সাথে করতে না পারি, সঠিক দেখা যাচ্ছে আমার বস যে কাজটা আমাকে দিল, যে দায়িত্ব আমাকে দিল, সেটা যদি আমি ভালোভাবে তার কাছ থেকে বুঝে না নিয়ে কাজ শুরু করি, তাহলে ভুল হয়ে যাবে না? তাহলে বসের কাছ থেকে কাজ ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আমার অনেক কিছুই দরকার হয়। ভালো কমিউনিকেশন স্কিল দরকার হয়, তার সাথে ভালো রিলেশনশিপ দরকার হয়, তার কথা বা সে কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, কেন কাজ দিচ্ছে সেটা তার কাছ থেকে বুঝে নেওয়ার দরকার হয়। তাহলে এই যে জব রোল এনভায়রনমেন্ট, অর্থাৎ কাজের পরিবেশটা ধরে রাখার যে সক্ষমতা,
সেটার সাথে নোয়িং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি, অর্থাৎ আমি একটা কাজ যেন ভালোভাবে শেষ করতে পারি, সেটার সাথে এটা হচ্ছে ম্যাচিং হয়। এই 4টে জায়গায় কারোর সমস্যা আছে কিনা? যদি কারোর এখানে বুঝতে সমস্যা থাকে তাহলে বলতে হবে। যদি ভাইভাতে জিজ্ঞাসা করে তাহলে বুঝাইতে হবে উদাহরণ দিয়ে বা কোনোভাবে। হ্যাঁ, এই পেয়ারটা করা আবশ্যক না, কিন্তু এই পেয়ারটা যদি আপনি করতে পারেন তাহলে প্রমাণ হয় যে আপনি বিষয়টা খুব ভালোভাবে বুঝেছেন। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা একটু সামনে আগাই। এটা মানে এটা থেকে থিওরি এইভাবে আসবে না, কিন্তু এটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল। মানে আপনি পুরো ব্যাপারটা যে ভালো বুঝেছেন, আপনি যখন একটা বিষয় ভালো মতো আপনার মাথার ভিতরে থাকবে তখন সেইটার সাথে অন্য বিষয়ের কি সম্পর্ক সেটা আপনি মিলাতে পারবেন। বা একটা বিষয় থেকে, যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, যারা হচ্ছে কালার ভালো চেনে, কালার বা আমাদের ভিতরে যে হিউম্যান রিলেশনশিপ আছে না, এই হিউম্যান রিলেশনশিপ যদি ভালো বোঝে তাহলে কিন্তু সে পার্থক্য করতে পারবে যে একজন পুরুষ কার ভাই, কার ছেলে, কার দুলা ভাই, কার হচ্ছে ভাসুর, কার দেবর, কার নানা, কার দাদা। কারণ একই ব্যক্তি বিভিন্ন সিচুয়েশনে গিয়ে কি হচ্ছে, বিভিন্ন পরিচয়ে সে পরিচিত হচ্ছে। ঠিক একইভাবে যার কালার সম্পর্কে ভালো আইডিয়া থাকবে সে কিন্তু বলতে পারবে। একটু লাইনে থাকে না? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে যার কালার সম্পর্কে ভালো আইডিয়া থাকবে সে কিন্তু একটা কালারের থেকে আর একটা কালার ভালো পার্থক্য বুঝতে পারবে, করতে পারবে, এবং কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং করলে মানে মিক্সড করলে নতুন কালার সৃষ্টি হবে এবং সেই কালারটা কি হবে এটা বুঝতে, এটা হচ্ছে সে করতে পারবে। এটা সে তখনই পারবে যখন ওই বিষয় সম্পর্কে তার ভালো কনসেপ্ট ক্লিয়ার থাকবে। এই যে ব্যাপারটা আমি দেখালাম এটা হচ্ছে করতে পারা মানে তার কনসেপ্টটা সে ক্লিয়ার। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন একটু, এই কঠিন মনে হচ্ছে কি না সামনে আগাবো? সামনে আগাবো? সামনে আগাই। এখন হচ্ছে এই যে আমরা নলেজ স্কিল অ্যাটিটিউড ঠিক আছে কিনা সেটা বুঝবো কিভাবে, সিএস এর সাথে মিলিয়ে। এখন তাহলে একটা সিএস এর মধ্যে কি কি থাকে? একটা সিএস এর মধ্যে থাকে অ্যাটিটিউড থাকে, স্কিল থাকে, নলেজ থাকে, বলে দেওয়া থাকে। কোয়ালিটি ইন্ডিকেটর থাকে, অর্থাৎ তার যে কাজের কোয়ালিটি, কাজের কোয়ালিটিটা কেমন হবে সেটা বলা থাকে। কোয়ালিফিকেশন বলা থাকে, অর্থাৎ একটা সিএস এর কোয়ালিফিকেশন বলা থাকে, অর্থাৎ কোন লেভেল বা কোন অকুপেশনের সিএস সেটা বলা থাকে। অ্যাসেসমেন্ট গাইডলাইন বলা থাকে,
অর্থাৎ একজন যে অ্যাসেসর সে অ্যাসেসমেন্ট নেবে তার জন্য একটা গাইডলাইন সিএসএ বলা থাকে। তারপরে বলা থাকে অ্যাসেসমেন্ট মেথড এবং অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস। অর্থাৎ অ্যাসেসমেন্ট মেথড কি হবে, কোন মেথডে সে অ্যাসেসমেন্ট নিতে পারবে এবং অ্যাসেসমেন্ট নিতে গেলে তার কি কি ম্যাটেরিয়ালস লাগবে, এটা সিএস এর মধ্যে বলা থাকে। তাহলে যদি প্রশ্ন আসে যে সিএস এর মধ্যে কি কি বলা থাকে বা একটা সিএস থেকে আমরা কি কি তথ্য জানতে পারি, তখন আপনাকে এইগুলা বলতে হবে। এটা আরো ভালো মনে থাকবে যখন আমরা সিএস স্টাডি করব। যখন আমরা সিএস স্টাডি করব তখন দেখবেন এই প্রত্যেকটা বিষয় সেটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। এখন দেখি একটা সিএস এ কি কি বলা থাকে। এই যে এখানে একটা সিএস এর কভার পেজের ছবি আমি এনেছি। এই যে এখানে লেখা আছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিএস, নিচে লেখা আছে 2 নাম্বার লাইনে লেখা আছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট স্কিলের সিএস। আমি যদি একটু মেনশন করি এই জায়গাটা, এই যে এখানে কি বলা আছে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এটি বলা আছে এবং কোন লেভেলের সিএস সেটা বলা আছে এবং নিচে এখানে বলা আছে কোন সেক্টরের সিএস। আমাদের কিন্তু এক একটা অকুপেশন এটার বিভিন্ন সেক্টরের আন্ডার। কিরকম, যেমন যারা কম্পিউটার, গ্রাফিক্স, আইটি সাপোর্ট, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, তারপরে প্রোগ্রামিং, এই সকল অকুপেশন গুলা কিন্তু একটা সেক্টরের আন্ডারে। সেই সেক্টরের নাম হচ্ছে আইসিটি সেক্টর। সেই সেক্টরের নাম হচ্ছে আইসিটি সেক্টর। আইসিটি এখানে কি আছে, কম্পিউটার অপারেশন আছে, তারপরে গ্রাফিক্স ডিজাইন আছে, আইটি সাপোর্ট সার্ভিস আছে, তারপরে গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং আছে, তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এরকম আরো অনেক অকুপেশন আছে। এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা অকুপেশন। যেমন এই যে কম্পিউটার অপারেশন এটা একটা অকুপেশন কেন, কারণ এই যারা কম্পিউটার অপারেটর তারা কি করছে, এই কম্পিউটার অপারেট করে জীবিকা নির্বাহ করছে। যেমন আপনার স্কুল কলেজ বা বিভিন্ন অফিসের পাশে যারা কম্পিউটারের দোকান আছে তারা কিন্তু সবাই কম্পিউটার অপারেটরের দায়িত্বটাই পালন করে। কম্পিউটার অপারেশনের যে সার্ভিসগুলো আপনারা শিখেছেন, সিভি তৈরি করা, এক্সেলের ছোটোখাটো ক্যালকুলেশন করা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা, অনলাইনের কাজগুলো করা, এই কাজগুলাই কিন্তু একজন কম্পিউটারের দোকানদার করে থাকে, ঠিক না? আর সর্বোচ্চ সে কি করে, পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করে, এর বাইরে কিন্তু আর সে কিছু করে না। তাহলে এই কম্পিউটার অপারেশন এই পেশাতে কিন্তু অনেক মানুষ আছে এবং তারা জীবিকা নির্বাহ করছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তারপরে আসছে কি গ্রাফিক ডিজাইন কি করতেছে, যারা মনে করেন বিভিন্ন ডিজাইন হাউসে কাজ করে, ব্যানার, তারপরে ফেস্টুন এগুলা তৈরি করে, লিফলেট, পোস্টার, এগুলো যারা তৈরি করে তারা কিন্তু শুধু ডিজাইনের কাজটাই করে। তারা ডিজাইন করে দেয়, ডিজাইনের পরে সেটা প্রেস থেকে প্রিন্ট হয়ে বের হয়ে আসে। তাহলে গ্রাফিক্স ডিজাইন এটা কিন্তু একটা অকুপেশন। তারপর আইটি সাপোর্ট সার্ভিস, যারা হচ্ছে কম্পিউটারের দোকানে কি করে, কম্পিউটার ওই যে
বিভিন্ন পার্টস একত্রিত করে একটা পূর্ণাঙ্গ পিসি তৈরি করে, বা পিসিতে কোনো প্রবলেম হলে, কোনো দেখা যাচ্ছে র্যাম রম হার্ড ডিস্কের প্রবলেম হলে তারা কি করতেছে, তারা সেটা রিপেয়ার করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে। তারা হচ্ছে আইটি সাপোর্ট সার্ভিসের কাজ করতেছে তারা। তারপর গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং কি করতেছে, অনেকে আছে দোকানে বসে গ্রাফিক্স ডিজাইন করে না, তার হচ্ছে ফ্রিল্যান্সিং করে গ্রাফিক্স ডিজাইনে। তাহলে এই প্রত্যেকটা অকুপেশন একটা সেক্টরের আন্ডারে এসে কাজ করতেছে, সেটা হচ্ছে আইসিটি সেক্টর, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে এখানে এসে যেখানেই কাজ করুক, তার এই আইসিটি সেক্টরের আওতায় থেকে এই প্রত্যেকটা অকুপেশন তৈরি হয়েছে। এই প্রত্যেকটা অকুপেশন আইসিটি সেক্টরের আন্ডারে। সেমভাবে আমরা যদি একটা সেক্টর নিই, লাইট ইঞ্জিনিয়ারিং। লাইট ইঞ্জিনিয়ারিং যদি একটা সেক্টর হিসেব করি, ইএনজি লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কি কি আসছে? মোবাইল ফোন সার্ভিসিং, এটা কি লাইট ইঞ্জিনিয়ারিং না? তারপরে আরএসি লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর। তারপরে হচ্ছে অটো মেকানিক্স, এটা হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর। লাইট ইঞ্জিনিয়ারিং বলতে কি, হালকা ইঞ্জিনিয়ারিং, হালকা প্রকৌশল যেখানে আছে, ইঞ্জিনিয়ারিং যেখানে আছে, সেটা হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং। যেমন মোবাইল ফোনের যে কাজগুলা, এটা কিন্তু তার মোটামুটি একটা ভালো ইঞ্জিনিয়ারিং নলেজ দরকার হয়, না হলে কিন্তু সে মোবাইল ফোন সার্ভিসিংটা করতে পারবে না। তারপরে আরএসি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর যারা কাজ করে, তাদের কিন্তু একটা লাইট ইঞ্জিনিয়ারিং হালকা প্রকৌশল নলেজ তাদের থাকতে হয়, না হলে করতে পারবে না। তারপর অটো মেকানিক্স, অর্থাৎ আমাদের যে গাড়ির যে কাজগুলা, গাড়ি রিপেয়ার, কার বাস ট্রাক রিপেয়ার, এইগুলা কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং নলেজ না থাকলে সেটা করতে পারবে না, মিনিমাম কিছুটা ইঞ্জিনিয়ারিং নলেজ তার থাকতে হবে। তারপর মোটর সাইকেল সার্ভিসিং, এইগুলার কাজ করতে গেলে কিন্তু আমার এই হালকা ইঞ্জিনিয়ারিং নলেজ থাকতে হয়, যার কারণে এই মানে পেশা মিল রেখে এগুলাকে বিভিন্ন সেক্টরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরকম কিছু সেক্টর আছে যেটা যদি আমরা একটু দেখি সরাসরি এনএসডি এর ওয়েবসাইটে, এই যে এখানে সেক্টর, অ্যাগ্রো ফুড সেক্টর, ক্রিয়েটিভ মিডিয়া, ইনফর্মাল সেক্টর, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, লেদার অ্যান্ড লেদার গুডস, লাইট ইঞ্জিনিয়ারিং, রেডিমেড গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল আরএমজি। যেমন আমরা যদি অ্যাগ্রো ফুড সেক্টরটা সিলেক্ট করি, অ্যাগ্রো ফুড সেক্টরের আন্ডারে কতগুলা অকুপেশন আছে। এই যে সেক্টর হচ্ছে অ্যাগ্রো ফুড, অকুপেশন ডোমেস্টিক ফুড প্রিজার্ভেশন, অর্থাৎ আপনি বাড়িতে খাবার কিভাবে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করবেন। তারপরে যে বেকিং, ইন্ডাস্ট্রিয়াল ফুড প্রিজার্ভেশন, প্রোডাকশন সুপারভিশন ইন ফুড ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং, প্যাকেজিং মেশিন অপারেশন,
এই সবগুলাই হচ্ছে অ্যাগ্রো ফুড সেক্টরের বিভিন্ন অকুপেশন। আমরা যদি আরেকটা সেক্টর সিলেক্ট করি, সেটা হচ্ছে আরএনজি অ্যান্ড টেক্সটাইল, রেডিমেড গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল যদি সার্চ করি, এখানে আমরা কি কি অকুপেশন পাচ্ছি? সেফটি ম্যানেজমেন্ট ফর আরএমজি, অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন, অ্যাপারেল মার্চেন্টাইজিং, ওয়েভিং ক্যাট, yarn dyeing machine operation, quality control for spinning, fashion design and product development, computerized sewing machine operation। অর্থাৎ এই প্রত্যেকটা কাজ কিন্তু আমার যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস সেক্টরের সাথে রিলেটেড। এইভাবে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে। তারপরে যে কনস্ট্রাকশন সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর দিয়ে আমরা যদি একটু সার্চ করি, কনস্ট্রাকশন সেক্টরে অনেকগুলো অকুপেশন আছে। যেমন আমাদের যে বাড়ি, আপনারা যে বাড়িতে আছেন, এই বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের টেকনিশিয়ান এসে কাজ করেছে। যেমন রাজমিস্ত্রি কাজ করেছে, তারপর রং মিস্ত্রি কাজ করেছে, তারপরে যারা হচ্ছে ছাদ দিয়েছিল, রড বাইন্ডিংস করেছিল, তারা আর এক ধরনের টেকনিশিয়ান ছিল। তারপরে আপনার বাড়িতে যে জানালা দরজা আছে কাঠের, সেটা কার্পেন্টার করেছিল, কাঠ মিস্ত্রি করেছিল। তারপরে যাদের হচ্ছে থাই গ্লাস লাগানো আছে, সেই কাজটা আর একজন ব্যক্তি করেছিল। তারপরে বাড়িতে যদি টাইলস লাগানো থাকে, সেই কাজটা আর একজন করেছিল। বাড়িতে যে পানির লাইন আছে, এই কাজটা আর একজন করেছিল। তাহলে একটা বাড়ি কনস্ট্রাকশন করতে গিয়ে কত ধরনের পেশার মানুষ আমার সমন্বয়ের মাধ্যমে কাজ করার ফলে একটা বাড়ি কিন্তু বসবাসের উপযোগী হচ্ছে, তাই না? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে এই এক কনস্ট্রাকশন সেক্টরের মধ্যেই আমরা কত ধরনের পেশা পাচ্ছি। রাজমিস্ত্রি পাচ্ছি, কাঠ মিস্ত্রি পাচ্ছি, রং মিস্ত্রি পাচ্ছি, ছাদ ঢালাইয়ের মিস্ত্রি পাচ্ছি, টাইলসের মিস্ত্রি পাচ্ছি, পানির লাইনের টেকনিশিয়ান মিস্ত্রি পাচ্ছি, তাই না? এই প্রত্যেকটাই কিন্তু এক একটা অকুপেশন, এবং প্রত্যেকটা অকুপেশন যতগুলো আমি বললাম সবগুলো এনএসডিএ তে লিস্টেড, এবং এইগুলো হচ্ছে সব কনস্ট্রাকশন সেক্টরের আন্ডারে। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, এই যে সেক্টর, সেক্টরের ব্যাপারটা কি এখন একটু মাথায় আসছে? আসলে সেক্টর বলতে কি বোঝাচ্ছে? তার মানে এখানে আমার কি দেখালো? এটা অকুপেশন, অকুপেশনের লেভেল কত দেখালো, এবং এই অকুপেশনটা কোন সেক্টরের আওতায় সেটাই যে এখানে দেখাচ্ছে ইনফর্মাল সেক্টর। তাহলে অকুপেশন এবং সেক্টর, এই ব্যাপারটা কি একটু হলেও মাথায় গেল? বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে এখানে কি আছে? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কোড। এই কোড আছে একটা। এই কোড বলতে এখানে কি বোঝাচ্ছে? কোডটা আমি এখানে দেখিয়েছি। এই যে সিএস, এই সিএসটা কি? যে এটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা যে একটা সিএস, এই কোডের মাধ্যমেই বলা আছে সিএস। তারপরে আসছে কি? আইএনএফ। এই আইএনএফ, এই আইএনএফটা হচ্ছে নেম অফ সেক্টর। এখানে আমার সেক্টরের নাম কি দেওয়া? ইনফর্মাল, সেই জন্য আইএনএফ। ইনফর্মাল লেখাটা শুরু হচ্ছে আমার আইএনএফ। তাহলে প্রথমে কি থাকছে আমার? এটা যে একটা সিএস সেটা বোঝাচ্ছে, তারপরে বোঝাচ্ছে এটা কোন সেক্টরের সেটা বোঝাচ্ছে। তারপরে আসছে আমার অকুপেশন নেম, ইডি, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, নেম অফ অকুপেশন। তারপরে থাকছে কি? L4, অর্থাৎ এটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কোন লেভেলের সিএস সেটা বলা থাকছে। এরপরে বলা থাকছে ভার্সন 1, মানে V1, এটা হচ্ছে ভার্সন নাম্বার। ভার্সন নাম্বারটা আমাদের কেন লাগে? কারণ দেখা যাচ্ছে আপনি কম্পিউটার অপারেশনে আজকে যে সফটওয়্যার দিয়ে কাজ করছেন, এই 5 বছর পরে কি সফটওয়্যার চেঞ্জ হয়ে আপডেট হতে পারে কি না? আপডেট হতে পারে। তাহলে আপডেট হলে আপনি কি এই বর্তমান জায়গায় বসে থাকলে হবে না? আপডেট হতে হবে, আপনাকে আপডেট সফটওয়্যার কাজ শিখতে হবে।
আপডেট হতে হবে। একটা সময় দেখেন আমাদের কিন্তু রাস্তার মোড়ে মোড়ে কি ছিল, রেডিও টিভির টেকনিশিয়ান ছিল, তাই না? রেডিও এবং টিভির টেকনিশিয়ান ছিল। কিন্তু এখন কি রেডিওর টেকনিশিয়ান সে যদি এখন বলে এখানে রেডিও মেরামত করা হয়, তার কোনো কাস্টমার আসবে, পাওয়া যাবে? রেডিও এখন আর কেউ চালায় না। রেডিওর পরিবর্তে খুবই সামান্য, নেই বললেই চলে, রেডিওর পরিবর্তে কি চলে এসেছে, মোবাইল ফোন। তাহলে রেডিওর টেকনিশিয়ান যারা আপডেট হয়ে মোবাইল ফোন সার্ভিসিং শিখে নিয়েছে তাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, আর যে রেডিও নিয়ে পড়ে আছে তার ইনকাম কিন্তু আপাতত প্রায় অফ। অর্থাৎ এই ভার্সনটা আপনাকে কি নির্দেশ করবে, যখন আপনার সিএসএ টেকনোলজি আপডেট হবে বা নতুন কাজ সংযোজন হবে, তখন সেটা কি হবে, ভার্সন 1 এর জায়গায় 2 চলে আসবে। যে সিএসটা এখন ভার্সন 2 তে আছে, অর্থাৎ সিএসটা আপডেট হয়েছে। তাহলে ভার্সনের ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ, আর 8 মিনিট আছে, সমস্যা নেই, দেখছেন ক্লিয়ার ভার্সনের ব্যাপারটা? ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই, আজকে আর আগাবো না। আজকে তাহলে আমরা কি শিখলাম সেটা একটু রিভিউ করি। সেটা হচ্ছে আমরা আজকে দেখলাম, গত সেশনটা একটু রিভিউ করেছি। গত সেশনে আমাদের টপিক ছিল কম্পিটেন্সি কি, কম্পিটেন্সির টাইপ বা প্যারামিটার কয়টি, এটা ছিল, ফিচার্স অফ কম্পিটেন্সি ছিল, আর হচ্ছে আমি যে আমার স্কিলের মানে কম্পিটেন্সির স্কিল, অ্যাটিটিউড, নলেজ কম্পেয়ার করব, মিলাবো সঠিক আছে কিনা, কার সাথে মিলাবো, সিএস এর সাথে মিলাবো। আমরা হচ্ছে আজকে শিখলাম কি, ডাইমেনশন অফ কম্পিটেন্সি শিখলাম। ডাইমেনশন অফ কম্পিটেন্সি চারটা: টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট। এবং প্রত্যেকটা ডাইমেনশনের কার্যকারিতা ব্যাখ্যা, এটা আমরা শিখেছি। আমাদের সিএস এর মধ্যে কি কি থাকে সেটা শিখেছি, এবং একটা সিএস এর কাভার পেজে কি কি তথ্য থাকে সেটা আমরা দেখলাম। তো এই হচ্ছে আমাদের আজকের সেশন, আমরা আজকের সামনে আগাবো না। তো আমি যদি একটু জানতে চাই, আজকে কে বলবেন আজকের সেশনটা আপনার কতটুকু সহজ লাগলো আর কতটুকু কঠিন লাগলো, আর নতুন কিছু শিখতে পারলেন কিনা? থ্যাংক ইউ। আমি যদি একটু ইরাকির কাছে জানতে চাই, ইরাকি আগেও কি তাহলে এইগুলো আপনি শুনেছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, তো এইগুলো কি অনেক কঠিন? হ্যাঁ। আচ্ছা, তো কঠিন লাগতেছে কিনা? যাক, তাহলে এখনো পর্যন্ত, আচ্ছা এখনো পর্যন্ত মানে বিষয়টা সহজ লাগছে কি সবার কাছে, না কঠিন লাগতেছে? এর কঠিন লাগছে কার কাছে একটু বলেন তো? হ্যাঁ, কারোর কাছে কঠিন লাগছে না? তাহলে হলো, লেভেল 4 এত কঠিন একটা বিষয়, কারোর কাছে কঠিন লাগতেছে না কেন?
সানি, আপনার কথা বুঝতে পারিনি, কি বললেন? ভালো ছিল, আমি প্রতি আশা করি। আচ্ছা, সাদিয়ার কাছে কি কঠিন লাগছে? আগে থেকে আলকা কথা জানতেন মানে কিভাবে জানলেন, যদি একটু শেয়ার করতেন। কোথায়? ইউটিউব, গুগল? ও আচ্ছা। স্বাধীন, স্বাধীনের কি অবস্থা? আচ্ছা, আপনি হচ্ছে আমার উপরে আস্থা রাখেন আর নিজের উপরে বিশ্বাস রাখেন, সব ওভারকাম করে ফেলবেন। মানুষ পারে না এরকম কোনো কিছু নেই। হয়তো দেখা যাচ্ছে কারোর 5 বার প্র্যাকটিস করা লাগে আর কারোর দেখা যাচ্ছে 3 বার প্র্যাকটিস করা লাগে, পার্থক্য এতটুকুই। তবে আশা করি আপনি ভালো করবেন। তাই? আচ্ছা, সমস্যা নেই, ওটা ঠিক হয়ে যাবে, আমরা সেই সেই জায়গায় যাব। চৈতির কি খবর? ধন্যবাদ। তাহলে আমাদের মিটিং এর সেশন টাইম আউট হয়ে যাচ্ছে। আজকে তাহলে এই পর্যন্তই। আগামী পরশুদিন আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।